হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা ক্লাস 12 এ পড়ছো তাদের জন্য আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তোমরা যখন অপটিক্স পড়ছো, অপটিক্সের প্রতিসরণ চ্যাপ্টারে একটা প্রিজম নিয়ে যখন আমরা ডিসকাস করছি, প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের সময় ন্যূনতম চ্যুতির শর্ত বা কন্ডিশন ফর মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এই যে ডেরিভেশনটা রয়েছে সেটা স্টুডেন্টদের বিভিন্ন সময় কঠিন লাগতে দেখা গেছে, এবং সেই জন্য আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা হয়তো এটা মুখস্থ করে বা না বুঝেই চলে গেছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তার সলিউশন নিয়ে এসেছি। তোমরা যদি আজকের এই ভিডিওটি কমপ্লিটলি দেখো, আমি তোমাদের প্রমিস করছি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের সময় আলোক রশ্মির ন্যূনতম চ্যুতির শর্ত, সেই পুরো ডেরিভেশনটা আমি তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো। তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে এবং ভিডিওটা দেখার পর নিজেরাই কিন্তু এই পুরো ডেরিভেশনটা ইজিলি করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবে এবং তারপর ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে তোমরা এইরকম প্রচুর ক্লাসেস পেতে থাকবে। এবং তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের বিভিন্ন বিষয় পড়িয়ে থাকবো এবং আরো বিভিন্ন গাইডেন্স তো আসতেই থাকবে। তাহলে চলো স্টার্ট করে যাক। দেখো, সবার প্রথমে এই ছবিটা হয়তো তোমরা অনেকেই চেনো। এই ছবিটা কিসের? এটা হচ্ছে আমাদের একটা প্রিজমের প্রধান ছেদের আমরা ছবি নিয়েছি এবং তার মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ কিভাবে হচ্ছে সেটা এখানে আমরা দেখিয়েছি। এবং এই ছবিটা নিয়ে আজকে আমরা খুব একটা বেশি ডিসকাস করছি না, কারণ তোমরা প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির ন্যূনতম চ্যুতির শর্ত দেখতে এসছো, তার মানে আমি ধরে নিচ্ছি এই বিষয়টা তোমরা অলরেডি করেছো। স্টিল আমি তোমাদের বলে দিচ্ছি এটা একটা প্রধান ছেদ। এখানে পিকিউ হচ্ছে আপতিত রশ্মি, তারপর কিউআর পথে প্রিজমের ভিতর দিয়ে গেল এবং আরএস হচ্ছে আমাদের নির্গত রশ্মি। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি I1 সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং I2 সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স বা নির্গমন কোণ। এবং ওপরে এই যে অ্যাঙ্গেলটা এ আমরা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ। এবং এখানে যদি এই প্রিজমটা না থাকতো তাহলে আলোক রশ্মি কি এইভাবে যেত, কিন্তু প্রিজমটা থাকার ফলে এইভাবে গেছে। তার মানে এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা সেটাই কি? সেটাই হচ্ছে এর চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যে কতখানি কোণে সরে গেল। তাহলে এই যে ডেল্টা, সেই ডেল্টার মান তো আমরা অলরেডি পেয়ে গেছি, তাই তো? যে ডেল্টার মান আমরা কত পেয়েছি, আশা করছি তোমরা সবাই এগুলো পড়েছো অলরেডি, যে I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে আমাদের ডেল্টার মান। এবং আমাদের যে এ সমান সমান কত, সেটা হচ্ছে R1 প্লাস R2। তো আজকে আমরা মেইনলি কি ডিসকাস করব, এই যে ডেল্টা সেটা কখন মিনিমাম হবে, সেটার মান কখন ন্যূনতম হবে, তার শর্তটা কি, তার কন্ডিশনটা কি, সেটা আমরা বের করব। তোমরা অনেকে হয়তো জানো যে কন্ডিশনটা হয় হচ্ছে I1 ইকুয়াল টু I2, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেটা যদি অ্যাঙ্গেল অফ এমার্জেন্সের সঙ্গে ইকুয়াল হয়, যে আপতন কোণ যদি নির্গমন কোণের সাথে সমান হয়, তাহলে আমাদের যে চ্যুতিকোণ সেটা ন্যূনতম হয়। কিন্তু সেই শর্তটা আজকে আমরা বের করব। তাহলে এই যে ডেল্টা কখন মিনিমাম হবে সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে কিভাবে করা যায়? দেখো, তোমরা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 তে ম্যাথমেটিক্সে ম্যাক্সিমা মিনিমা পড়েছো, তাই তো? ম্যাক্সিমা মিনিমা যখন তোমরা পড়েছো, তোমরা দেখেছো কোনো একটা কোয়ান্টিটি তাকে যদি আমাকে ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হয়, তার জন্য কি সেটার যে ডেরিভেটিভটা, সেই ডেরিভেটিভটা ইকুয়াল টু 0 করতে হয়। তাহলে এখানে আমি কি করব, আমি এই যে ডেল্টা সেটার মিনিমাম ভ্যালু চাই। তাহলে আমাকে কি করতে হবে, এই ডেল্টা যার উপর নির্ভর করছে তার রেসপেক্টে ডেরিভেটিভ করে সেই ডেরিভেটিভটাকে 0 করতে হবে। এবার ডেল্টা কার উপর ডিপেন্ড করছে? দেখো, আমরা যদি ডেল্টার কথা বলি, এই যে ডেল্টা, সেই ডেল্টাটা কিসের উপর ডিপেন্ড করছে? I1, I2 এবং এ। এবার খুব ভালো করে বুঝবে, এ কি? তুমি যখন একটা নির্দিষ্ট প্রিজম নিয়েছো, এই এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং আমরা এ দেখতে পাচ্ছি R1 এবং R2 এর সঙ্গে R1 এবং R2 যোগফলের সাথে সমান, তাই? এবার দেখো, আমাদের আপতন কোণ কি হবে না হবে তার উপর R1 ডিপেন্ড করবে, তার উপর R2 ডিপেন্ড করবে এন্ড তার উপর I2 ডিপেন্ড করবে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে সবথেকে বেসিক কোয়ান্টিটি কোনটা যার উপর সবাই ডিপেন্ড করছে, সেটা হচ্ছে I1। তাহলে আমাকে যদি এই ডেল্টার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হয়, আমি এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? এটাকে আমি I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এই যে রাশিটা আছে এটাকে I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে আমরা কি লিখতে পারছি? চলো তোমাদের সুবিধার জন্য আমি একবার এই পেজেও লিখে নিচ্ছি, তারপর না হয় আমি করছি I1 প্লাস I2 মাইনাস এ। এবার আমি I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে আমি কি লিখছি, ডি ডেল্টা di1 সেটা ইকুয়াল টু কত হবে? I1 কে I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটা হয়ে যাবে 1 প্লাস I2 কি? দেখো, I2 I1 এর উপর নির্ভরশীল। I2 টা কি? I1 এর উপর নির্ভরশীল। তাহলে তোমার যদি y কথার কথা y যদি x এর ফাংশন হয়,
তাহলে তুমি y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে লিখতে পারবে dy dx, তাই তো? সিমিলারলি i2 যদি এখানে কি হয় i1 এর ফাংশন হয়, তাহলে এটার ডেরিভেটিভ আমি i1 এর রেসপেক্টে কি লিখবো, di2 di1, রাইট? এন্ড a দেখো কি, a হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই না? কারণ একটা নির্দিষ্ট প্রিজমের জন্য তার যে প্রতিসরক কোণ বা অ্যাঙ্গেল অফ প্রিজম সেটা কনস্ট্যান্ট হবে। তাহলে এর ডেরিভেটিভ যখন আমি করব সেটা কিন্তু কি চলে আসবে, সেটা জিরো চলে আসবে, সেটা আমি আর লিখছি না। তাহলে এবার আমাদের যে ম্যাক্সিমা মিনিমার শর্ত, সেই শর্ত থেকে আমি এটা ইকুয়াল টু কি লিখে দিতে পারি, এটা ইকুয়াল টু লিখে দিতে পারি জিরো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি 1 প্লাস di2 di1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব di2 di1 সেটা ইনটু -1। তো এতটুকু আমরা পেলাম। তোমরা আপাতত এইটুকু তোমরা নোট ডাউন করে নাও এবং মাথায় রাখো। এবার আরেকটা জিনিস দেখো, আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে এক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম a সমান সমান r1 প্লাস r2, তাই তো? a সমান সমান আমরা কত পেয়েছিলাম, a সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে r1 প্লাস r2। এবার এখানে যদি আমি বেসিক কোয়ান্টিটি দেখো, a তো একটা কনস্ট্যান্ট, r1 এর উপর r2 ডিপেন্ড করে, কারণ r1 কিরকম হচ্ছে না হচ্ছে সেটার উপরই r2 টা ডিপেন্ড করবে। তাহলে এটাকে আমি r1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে r1 এর রেসপেক্টে যখন আমি এটাকে ডেরিভেটিভ করব, তখন আমি কি পাবো, এর ডেরিভেটিভ সেটা হয়ে যাবে 0, কারণ a তো একটা কনস্ট্যান্ট। এবার r1 এর ডেরিভেটিভ কি আসবে, r1 এর রেসপেক্টে সেটা আসবে 1, এন্ড r2 এর ডেরিভেটিভ কি আসবে, সেটা আসবে dr2 dr1। তাহলে এখান থেকে আমি আবার কি পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি dr2 dr1 সেটা ইকুয়াল টু -1। এবার তোমরা যদি খুব ভালো করে নোটিস করো, এটা ইকুয়াল টু ও -1, ওকে, আবার এটা ইকুয়াল টু ও -1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো dr2 dr1 সেটা di2 di1 এর সঙ্গে ইকুয়াল আসবে। তাহলে এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট রেজাল্ট লিখে রাখছি যে di2 di1 দ্যাট ইজ ইকুয়াল টু dr2 dr1। এইটুকু আমরা পেয়ে গেলাম, এন্ড এই রেজাল্টটা আমরা কিন্তু একটু পরেই ইউজ করব। তাহলে আশা করছি এই পার্টটা সবাই বুঝতে পারবে। এবার এই পার্টটা বুঝে গেলে নেক্সট আমরা কোথায় আসছি দেখো, নেক্সট এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে খুব ভালো করে বুঝবে, যখন আমরা একটা ডেরিভেশন করি তখন আমাদের কি টার্গেট থাকবে, যে যেই জিনিসগুলো আমরা জানি তাদের রেসপেক্টে আমাদেরকে কিছু না কিছু করতে হবে, তাই? এবার আমরা কি করব, এবার এখানে আমাদের যে আর গুলো কি আমরা শুরুতে জানবো, বলো? আর গুলো কি আমরা শুরুতে জানবো? আর গুলো কিন্তু আমরা জানবো না। আমি কি জানবো, আমি এখানে আপতন কোণটা কত হলো সেটা আমি দেখতে পাবো, তাই না? আমার এই যে প্রিজমটা রয়েছে তার যে প্রতিসরাঙ্কটা, মাধ্যমের প্রতিসরাঙ্কটা আমাকে দেওয়া থাকবে, সেটা আমি জানবো। এই প্রতিসরক কোণটা সম্পর্কে আমি জানবো। তাহলে সেগুলোকে এবার আমি রিলেট করার চেষ্টা করবো। কিভাবে রিলেট করতে পারি তোমরা ভালো করে মাথায় করো, মনে করো যে আমাদের যদি এই i1 r1 এগুলোকে রিলেট করতে হয়, কারণ আলটিমেটলি r1 r2 এগুলো তো আমি জানবো না, আমাদেরকে আলটিমেটলি i1 এদের রেসপেক্টে নিয়ে যেতে হবে। তাহলে সেগুলোকে যদি আমি রিলেট করতে চাই, আমি কি ব্যবহার করব, আমি ব্যবহার করব আমাদের প্রতিসরণের সূত্র বা স্নেলের সূত্র ব্যবহার করব। তাহলে আমি যদি এই পয়েন্টে প্রতিসরণের জন্য স্নেলের সূত্র ব্যবহার করতে চাই, দেখো স্নেলের সূত্র আমি তোমাদেরকে কিভাবে লেখা শিখিয়েছিলাম, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে যেই মাধ্যমে যেই কোণটা থাকবে ইনটু সেই মাধ্যমে যে আমাদের প্রতিসরাঙ্ক থাকবে। এখানে কি প্রিজমের চারপাশে বায়ু আছে, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1, বায়ুর প্রতিসরাঙ্ক 1, তাই তো? আর প্রিজমের মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। যারা জানো না ভালো করে দেখে নাও কিভাবে স্নেলের সূত্র সহজে লিখবে। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1। তাহলে আমি কি লিখছি, আমি লিখছি যে 1 ইনটু কত, ইনটু হচ্ছে এই মাধ্যমে অ্যাঙ্গেলটা কত, এই মাধ্যমে অ্যাঙ্গেলটা হচ্ছে i1, তাহলে তার সাইন লিখে দাও, ওকে। তাহলে আমি কি লিখছি 1 ইনটু সাইন i1 সেটা ইকুয়াল টু, এবার যেই মাধ্যমে আলোক রশ্মিটা গেল দেখো সেই মাধ্যম কি, এই মাধ্যমে আলোক রশ্মিটা গেছে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, এবং এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে r1, তাহলে মিউ ইনটু সাইন r1, তাহলে মিউ ইনটু সাইন r1। তাহলে এটা আমরা লিখতে পারছি। এবার তোমরা বুঝতেই পারছো যে 1 দিয়ে গুণ হয়ে গেলে কি এটাই থাকবে, তাহলে আমি এইভাবে লিখে দিলাম। এন্ড সিমিলারলি এটা আমরা কোন পয়েন্টে লিখলাম, দেখো এটা আমরা কিউ বিন্দুতে প্রতিসরণের জন্য লিখলাম। আরেকটা বিন্দু কি আছে, আরেকটা বিন্দু আছে হচ্ছে আর বিন্দু। আর বিন্দুতে প্রতিসরণের জন্য আমি যদি লিখি তাহলে তোমরা ভালো করে এখন নিশ্চয়ই বুঝে গেছো, এখানে প্রতিসরাঙ্ক মিউ, অ্যাঙ্গেলটা হচ্ছে r2, তাহলে আমরা কি লিখবো মিউ সাইন r2 সেটা ইকুয়াল টু, এখানে প্রতিসরাঙ্ক 1 আর অ্যাঙ্গেলটা হচ্ছে i2, তাহলে 1 ইনটু সাইন i2, তার মানে মিউ সাইন r2 সেটা ইকুয়াল টু সাইন i2। তাহলে এটাকে জাস্ট আমি ঘুরিয়ে কি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি যে সাইন i2
সাইন আই টু সেটা ইকুয়াল টু মিউ সাইন আর টু। দেখো এটা লিখতে পারলাম। এবার আমি যদি এক কাজ করি, আমি যদি বোথ সাইড এক্ষেত্রে ডিফারেন্সিয়াল নিই, তাহলে আমি কি পাবো? দেখো আমি যদি বোথ সাইড ডিফারেন্সিয়াল নিই, তাহলে আমি সাইন আই ওয়ান এর ডেরিভেটিভ কি লিখতে পারি? সেটা আমি লিখতে পারি কস আই ওয়ান ইন্টু ডি আই ওয়ান, সেটা ইকুয়াল টু মিউটা মিউ এর মতো থাকলো। আর এখানে আমি কি লিখে দিব? এখানে আমি লিখে দিব হচ্ছে আমাদের কস আর ওয়ান ডি আর ওয়ান, তাই তো? এটাকে আমি ধরো 1 নাম্বার ইকুয়েশন বলে দিলাম। ওকে, এটাকে আমি কি বলছি? এটাকে আমি বলছি 1 নাম্বার ইকুয়েশন। সিমিলারলি এই পাশেও যদি আমি ডিফারেন্সিয়াল নিই, তাহলে আমি কি পাবো? আমি পেয়ে যাব হচ্ছে cos i2 di2, সেটা ইকুয়াল টু মিউস, এখানে সাইনের ডেরিভেটিভ cos, তাই না? তাহলে cos r2 dr2, এটা আমি পাচ্ছি। আমি দুটো ইকুয়েশনে কি করলাম? দুটো ইকুয়েশনে আমি ডিফারেন্সিয়াল নিলাম। ওকে, এবার এটা যখন আমি পাচ্ছি, আমি কি করব? দেখো এখন আমার মাথায় টার্গেটটা কি বলতো? এই যে আর গুলো আছে না, সেটাকে আলটিমেটলি আই এর টার্মে নিয়ে যাওয়া। কারণ আর গুলো তো আমি শুতে জানবো না, আমি আই গুলো জানবো। তো আই এর টার্মে আমাকে নিয়ে যাওয়াটা হচ্ছে আমার টার্গেট। তাহলে এটা আমি পাচ্ছি। এবার এটা যদি আমি পাই, দেখো আমি 1 নাম্বার ইকুয়েশনকে যদি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করে দিই, আমি যদি 1 নাম্বার সমীকরণটাকে 2 নাম্বার সমীকরণটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো? দেখো এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে cos i1 বাই এই যে cos i2, আর এখানে কি থাকবে? দেখো di1 বাই এটা কত? বাই এটা হচ্ছে di2, এটা আমি পাচ্ছি। বুঝতে পারলে? সিমিলারলি ইকুয়াল টু, দেখো তুমি যখন 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করছো, এই মিউ আর এই মিউ এরা তো কেটে যাবে। তাহলে কি থাকবে? cos r1 বাই cos r2, আর এখানে কি আসছে? এখানে আসছে আমাদের dr1 বাই dr2। দেখো এতটুকু সবাই বুঝলে কি বুঝলে না একবার দেখো, যে এইটুকু আশা করছি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো। এবার এইটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয়, খুব ভালো করে একটা জিনিস নোটিস করো, এই যে এই টার্মটা, ওকে, আমাদের কাছে এই যে এই টার্মটা আর এই যে এই টার্মটা, সেটা একটু আগে আমরা সমান দেখলাম না? এই যে দেখো এখানে অনেকে বলবে স্যার এটা তো উল্টো আছে। আরে তুমি দুটো সাইড কি উল্টে দাও, তাহলে এই দুটো রাশি কি আমি সমান দেখলাম। তাহলে এই দুটো রাশি যদি আমি সমান দেখি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? তাহলে এখান থেকে আমি যদি এই জায়গাটা একটু জাস্ট ছোট করে দিই, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে আমি লিখতে পারবো, সুতরাং আমাদের কি চলে আসছে? সুতরাং আমাদের চলে আসছে যে cos i1 বাই cos i2 সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হচ্ছে cos r1 বাই cos r2। ওকে, তাহলে এতটুকু আশা করছি সবাই বুঝবে। এবার এখানে আমরা কি করে নিয়েছি বলতো? দেখো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে সবাইকে আলটিমেটলি আই ইত্যাদি রেসপেক্টে, যেগুলো আমরা জানি তাদের রেসপেক্টে আনা, তাই না? তাহলে এক্ষেত্রে আরও, এবার আমি যখন একটাকে আরেকটা টার্মে আনতে চাবো, তখন আমাকে তো কিছু একটা রিলেশন বের করে করে আনতে হবে, তাই না? আমি তোমাদের অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে পড়লে তোমরা ডেরিভেশন খুব ভালো করে শিখতে পারবে, যারা ভিডিওটি এখনই দেখে নেবে। তো এই ক্ষেত্রে আমি যেগুলোকে জানি বা যেগুলোকে জানি না, তাদেরকে যখন একটা রিলেট করব, তখন অজানাগুলোকে এক এক করে সরাতে পারবো। তাই এখানে আমি i1 r1 এদেরকে একসঙ্গে রিলেট করে নিলাম। তাহলে এখন আমি কি করেছি? সবার মধ্যে একটা রিলেশন বের করে নিয়েছি। কিন্তু এখন তাহলে আমাকে কি করতে হবে? এখন আমাকে এই r1 r2 এদেরকে i1 i2 এদের রেসপেক্টে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। তাহলে সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। এবার দেখো আমরা যতক্ষণ এই cos এর টার্মে আছে, ততক্ষণ কিন্তু এই r1 r2 এদেরকে সরাতে পারবো না। তার কারণ আমি যদি স্নেলের সূত্র ব্যবহারও করতে চাই, সেগুলো তো সাইনের টার্মে থাকে, তাই না? তাহলে এদেরকে আমাদের কি চেষ্টা করতে হবে? এদেরকে চেষ্টা করতে হবে সাইনের টার্মে আনার জন্য। তাহলে চলো এবার আমরা সেটা করব। তাহলে এবার আমরা কি করব? এগুলোকে সাইনের টার্মে আনার চেষ্টা করব। তার আগে তোমাদের একটা জিনিস বলি, তোমরা যদি ক্লাস 12 এর সেম 4 এর প্রিপারেশন দারুণ ভাবে করতে চাও, তাহলে তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে আমাদের এন্ড গেম ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচের ফিস জাস্ট 2199। সেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য। আর যদি তোমার মনে হয় তুমি কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল ব্যাচে ভর্তি হতে চাও, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ইচ ব্যাচের প্রাইস হচ্ছে 899 রুপিস। তুমি যদি ফিজিক্সে ভর্তি হতে চাও ফিজিক্সে ভর্তি হতে পারো, ম্যাথে ভর্তি হতে চাইলে ম্যাথে ভর্তি হতে পারো। তাহলে যারা যারা ক্লাস 12 এর সেম 4 নিয়ে সিরিয়াস এন্ড চাইছো যে সত্যি ভালোভাবে জিনিসগুলো শিখবে এন্ড প্রপার গাইডেন্সের আন্ডারে থাকবে, তারা কিন্তু অবশ্যই লেটস ইমপ্রুভের এই ব্যাচে জয়েন হওয়ার চেষ্টা করো। তোমরা আমাদের অ্যাপে গিয়ে ব্যাচে জয়েন হতে পারবে। এছাড়াও যদি কোনো রকমের ডাউট থাকে, কোয়েরি থাকে, এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। তাহলে এবার আমরা কি চেষ্টা করব? এবার আমরা চেষ্টা করব যে আমাদের যে এই টার্মগুলো ছিল,
যে আমাদের এই যে টার্মগুলো ছিল এখান থেকে আমরা কি করব, এদেরকে এবার সাইনের টার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার কারণটা কি, সাইনের টার্মে আমরা এই জন্য নিয়ে যেতে চাই যাতে আমরা এই R1 গুলোকে সরাতে পারি। তাহলে তার জন্য আমরা কি করলাম, এই যে এই ইকুয়েশনটা পেয়েছিলাম না, এটাকে বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। স্যার কেন স্কোয়ার করছো? কারণ মনে করো cos আর sin দিয়ে তুমি ফর্মুলা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেটা যদি অ্যাপ্লাই করতে হয় তাই আমি স্কোয়ার করছি। তাহলে আমি কি পাচ্ছি, আমি যদি স্কোয়ার করি বোথ সাইড তাহলে আমি পাচ্ছি cos স্কয়ার i1 বাই cos স্কয়ার i2 সেটা ইকুয়াল টু cos স্কয়ার r1 বাই cos স্কয়ার r2। এবার এটা যদি বোঝো তাহলে এটাও তোমরা নিশ্চয়ই বুঝবে যে আমাদের কি হয়, যে আমাদের cos স্কয়ার r1 সেটাকে আমি কি লিখতে পারি, সেটাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার r1, আর cos স্কয়ার r2 সেটাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার r2। ঠিক তো, লিখতে পারি। তাহলে এটা যদি আমি লিখে দিই, সিমিলারলি এই যে এই টার্মটা ছিল এটাকেও তো আমি চাইলে লিখতে পারতাম, হ্যাঁ লিখতেই পারি। তাহলে আমি এক কাজ করছি, নেক্সট লাইনে আমি পুরোটাকে লিখে দিচ্ছি। তাহলে এটা কি আসবে 1 মাইনাস sin স্কয়ার i1 বাই 1 মাইনাস sin স্কয়ার i2 সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের যে এই টার্মটা আছে এই টার্মটা, তাই না? সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই টার্মটা, রাইট? যে আমাদের 1 মাইনাস sin স্কয়ার r1 বাই 1 মাইনাস sin স্কয়ার r2, তাই তো? এতটুকু আমরা পেলাম। এবার এতটুকু যদি পেয়ে যাই, দেখো আমরা অলরেডি সাইনের টার্মে নিয়ে চলে এসেছি, কিন্তু এবার আমি কি করতে চাই, এই r1 দিয়ে যে টার্মগুলো আছে বা r2 দিয়ে যে টার্মগুলো আছে সেগুলোকে i1 বা i2 টার্মে আনতে চাই। দেখো এত স্মুথলি তোমরা বুঝবে না যে তোমাদের কোনো রকম প্রবলেম থাকবে না। তাই সবাই মন দিয়ে শোনো যে r1 r2 এদের টার্মগুলোকে আমি i1 i2 এদের টার্মে আনতে চাই। তাহলে তার জন্য দেখো আমাকে এই স্নেলের সূত্রটা ব্যবহার করতে হবে, আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, বা আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ এখানে আমি r1 আর আমাদের r1 এবং i1 এর মধ্যে রিলেশন পাচ্ছি, r2 এবং i2 এর মধ্যে রিলেশন পাচ্ছি। কিন্তু তার জন্য দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে মিউ। তোমার যদি sin r2 এর সঙ্গে মিউ গুণ থাকে তাহলে টোটালটাকে তুমি কি লিখতে পারো, টোটালটাকে তুমি লিখতে পারো sin i2, বা sin r1 এর সঙ্গে যদি মিউ গুণ থাকে তাহলে তুমি টোটালটাকে কি লিখতে পারো, sin i1। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, এখানে তো আমাদের স্কোয়ার স্কোয়ার করে আছে। তাহলে আমাকে যদি এই sin স্কয়ার r1 টাকে কনভার্ট করতে হয় যে আমাদের sin স্কয়ার i1 এ, তাহলে আমার কি প্রয়োজন হবে, তাহলে আমার প্রয়োজন হবে মিউ স্কয়ার sin স্কয়ার r1 যদি থাকতো সেটাকে তুমি কি লিখতে পারবে, মিউ sin r1 তার হোল স্কয়ার। এবার মিউ sin r1 এর জায়গায় তুমি লিখে দিতে পারবে হচ্ছে sin i1 তার হোল স্কয়ার। তাহলে দেখো r1 টা i1 এর টার্মে কনভার্ট হয়ে গেল। তাহলে এই জিনিসটাই আমরা কি করব, এই জিনিসটাই আমরা এখানে করব। তার জন্য আমি কি করছি, তার জন্য এই যে পুরো টার্মটা আছে সেটাকে তাহলে আমাকে কি করতে হবে, মিউটাকে ইন্ট্রোডিউস করতে হবে। এবার কিভাবে ইন্ট্রোডিউস করব, মিউ দিয়ে গুণ করব। স্বাভাবিকভাবে তোমরা বুঝে গেছো যে শুধু মিউ দিয়ে গুণ করে তো লাভ নেই, আমাকে মিউ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি আমি স্কোয়ারটাকেও হ্যান্ডেল করতে পারবো। চলো ওপর নিচে, তাহলে এই যে আচ্ছা এবার অনেকে বলো যে আমাকে লেফটে কি তাহলে ওপর নিচে মিউ স্কোয়ার দিয়ে গুণ করার দরকার আছে? না, কারণ লেফটে তো অলরেডি i1 i2 টার্মেই আছে, কেন করব? আমি r1 r2 গুলোকে i1 i2 তে কনভার্ট করতে চাই, তাই এদেরকে শুধুমাত্র আমি কি করব, ওপর নিচে মিউ স্কোয়ার দিয়ে গুণ করব। আর একটা ভগ্নাংশের ক্ষেত্রে সেটা আমরা করতেই পারি, একটা ফ্র্যাকশনে আমি ওপর নিচে মাল্টিপ্লাই করতেই পারি। চলো তাহলে মাল্টিপ্লাই করো, ওপর নিচে যদি তুমি মাল্টিপ্লাই করছো তাহলে কি আসবে, মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার sin স্কোয়ার r1 আছে না, হ্যাঁ r1 বাই কত, বাই হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার sin স্কোয়ার r2। এবার যেমনটা আমি তোমাদের শেখালাম, তাহলে এই পুরো টার্মটার জায়গায় আমি কি লিখতে পারি, এই পুরো টার্মটার জায়গায় আমি লিখতে পারি হচ্ছে sin স্কোয়ার i1, এক্ষুনি শিখিয়েছি। সিমিলারলি এই পুরো টার্মটার জায়গায় আমি কি লিখতে পারি, sin স্কোয়ার i2। চলো আমি তাহলে লিখে দিই, আমি নেক্সট লাইনে তাহলে কাকে কাকে লিখবো, এই টার্মটাকে লিখছি, এই যে এই টার্মটাকে আমি লিখছি, এই টার্মটা, তাই না? তাহলে এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এটা আমাদের চলে আসলো হচ্ছে এখানে। এন্ড এই যে এই টার্মটা ছিল, এটা মডিফাই হয়ে কি আসছে, দেখো এটা মডিফাই হয়ে আমাদের কাছে চলে আসছে যে মিউ স্কোয়ার মাইনাস sin স্কোয়ার i1 বাই কত, বাই হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস কি, মাইনাস হচ্ছে sin স্কোয়ার i2। এতটুকু যদি তোমরা বুঝে যাও ব্যাস শেষ, আর কিচ্ছু নেই। আর একটুখানি ইজিলি আমি তোমাদের বলবো, দেখবে তোমরা সব বুঝে যাবে। এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তোমাদের কাছে সমস্ত কিছু একদম ক্লিয়ার থাকবে। বাই দ্য ওয়ে এই পিডিএফ নোটটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারো, সেটার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে।
এন্ড সেখানে আরো অনেক ডিসকাশন হয়, সমস্ত স্যার ম্যামরাও আছে, সেটা জয়েন করা একদম ফ্রি, তোমরা জয়েন করতে পারো। ওকে, তো এখানে এটা আমরা পেয়ে গেলাম। এবার এটা যদি আমরা পেয়ে যাই, এবার নেক্সট আমরা কি করব, এখানে আমরা আমাদের একটা ভগ্নাংশের ধর্ম ইউজ করব। কি ভগ্নাংশের ধর্ম ইউজ করব? দেখো আমরা ছোটবেলায় শিখেছিলাম, আমাদের যদি এই ক্ষেত্রে অনুপাত সমানুপাতে শিখেছিলাম, তাই না, যে a বাই বি ইকুয়াল টু যদি c বাই ডি হয়, তাহলে সেখানে আমরা লিখতে পারি যে c মাইনাস এ ইকুয়াল টু ডি মাইনাস বি, সেটাও এটার সাথে ইকুয়াল হয়। মনে করো ক্লাস 10 এ ওই অনুপাত সমানুপাত চ্যাপ্টারে পড়েছিল হয়তো। তাহলে এই প্রপার্টিটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে এই প্রপার্টিটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমি কি করব? দেখো এখানে আমাকে কম্পেয়ার করতে হবে। চলো আমি তোমাদের কম্প্যারিজনের সুবিধার জন্য না হয় লিখেই দিচ্ছি। এই টার্মটাকে আমরা এ ভাবতে পারি, এটাকে আমরা বি ভাবতে পারি, এটাকে আমরা সি ভাবতে পারি, এটাকে আমরা ডি ভাবতে পারি। তাহলে তুমি কি করবে? সি থেকে এ মাইনাস করবে। তোমরা ক্লাস 12 পড়ো, বেসিক বিয়োগ বুঝবে সবাই, তো খুব ভালো করে দেখো। আমি যদি সি থেকে এ কে বিয়োগ করি, তাহলে কি আসবে? মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার i1, তাই তো? এটা আসছে। তার মানে কি হবে? তার মানে সাইন স্কোয়ার i1 টা কেটে যাবে, কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস 1। বুঝলে বেসিক বিয়োগ, যে এটা মাইনাস এটাও থাকছে, তার থেকে কি লিখবো? মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার i1। তাহলে মাইনাস সাইন স্কোয়ার i1 প্লাস সাইন স্কোয়ার i1 কেটে যাবে, কি থাকবে? মিউ স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কি থাকবে? ইকুয়াল টু বেঁচে থাকবে মিউ স্কোয়ার মাইনাস 1। সিমিলারলি নিচেও যদি তোমরা নিজেরা বিয়োগ করো, একবার করে দেখবে, তাহলে তোমরা নিচেও কি পাবে? নিচেও পাবে হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি নেক্সট পেজে কি লিখতে পারি? লেফটের টার্মটা তো যা ছিল থাকলো, যে আমাদের কি ছিল? 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ছিল, তাই তো? সেটা ইকুয়াল টু কত আসলো? সেটা ইকুয়াল টু আসলো মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার মাইনাস 1। তার মানে এটা কত? এটা হচ্ছে 1। মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার মাইনাস 1 মানে কি? 1। তাহলে এবার এটা যদি তুমি পাও, তার মানে আলটিমেটলি কি পাচ্ছ? এই যে টার্মটা, সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই নিচের টার্মটা দিয়ে রাইটে গুণ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? তার মানে তুমি পাচ্ছ 1 মাইনাস সাইন স্কোয়ার i1, সেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার i2। এবার দেখো বোথ সাইড থেকে 1 আর 1 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে সাইন স্কোয়ার i1 ইকুয়াল টু সাইন স্কোয়ার i2। তাহলে বোথ সাইড থেকে তুমি সাইন স্কোয়ার গুলোকে উঠিয়ে দাও, তাহলে কি থাকছে? i1 ইকুয়াল টু i2। এন্ড এটাই কি? এটাই হচ্ছে আমাদের একটা প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের সময় ন্যূনতম চ্যুতির শর্ত। তার মানে আমাদের মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের কন্ডিশন আমরা কি পেলাম? সেটা আমরা পেলাম হচ্ছে i1 ইকুয়াল টু i2। এবার তাহলে এই কন্ডিশনটা যদি আমরা বসাই, দেখো আমাদের ডেল্টা কত ছিল? সেটা ছিল হচ্ছে i1 প্লাস i2 মাইনাস a। এবার যখন আমরা বলছি মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তার কন্ডিশন কি পেলাম? ফর মিনিমাম ডেভিয়েশন আমরা কি পেলাম? শর্তটা আমরা পেলাম যে i2 ইকুয়াল টু i1 হবে, বা i1 ইকুয়াল টু i2 হবে। তাহলে তুমি যে কোনো একটার জায়গায় অন্যটা বসিয়ে দিতে পারো। ভাবো আমি i2 এর জায়গায় যদি i1 বসাই, তাহলে আমি কি পাবো? আমি পেয়ে যাব ডেল্টা মিনিমাম, সেটা ইকুয়াল টু কত আসবে? i2 এর জায়গায় আমি i1 বসিয়েছি, তার মানে এখানে কি? i1 প্লাস i1 মাইনাস a, তার মানে 2i1 মাইনাস a। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের ন্যূনতম চ্যুতিকোণের ফর্মুলা। তাহলে আশা করব আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে, বা তোমরা কতখানি বুঝতে পারলে না পারলে, বা তোমাদের কতখানি সহজ বা কঠিন লাগলো, সেটা কমেন্ট করে জানিও। আপকামিং যদি তোমরা কোনো পার্টিকুলার কিছু চাচ্ছ যে আমি তোমাদেরকে পড়াই, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। এন্ড যারা যারা আমাদের সঙ্গে পড়তে চাও, তারা অবশ্যই এই ব্যাচে জয়েন করা কনসিডার করো, তার কারণ এখানে তোমরা প্রচুর বেনিফিট পাবে, যেটা তোমাদের সেম 4 গিয়ে অনেক বেশি হেল্প করবে। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এন্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।